নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিপ্রদাস। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাবো। আজ প্রথম পর্ব। ভারতের বিপ্লবী আন্দোলনের অন্যতম বিপ্লবী সংস্থা বেঙ্গল ভলেন্টিয়ার্স, এই দলের মুখপাত্রের নাম ছিল বেনু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বেনু পত্রিকায় বিপ্রদাস লেখা আরম্ভ করেন 1336 সালে। উপন্যাসের দশম পরিচ্ছেদ পর্যন্ত প্রকাশিত হওয়ার পর নানা কারণে বেনুর প্রকাশ বন্ধ হয়ে গেলে লেখাও বন্ধ হয়ে যায়। পরে অবশ্য 1339 সালের ফাল্গুন থেকে চৈত্র এবং 1340 সালের বৈশাখ থেকে মাঘ সংখ্যার বিচিত্রায় গোড়া থেকে সম্পূর্ণ উপন্যাসটি প্রকাশিত হয়। পুস্তক আকারে প্রকাশিত হয় 1341 সালের মাঘ মাসে। সঙ্গে থাকুন। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিপ্রদাস। আজ প্রথম পর্ব। বলরামপুর গ্রামের রথতলায় চাষাভূষাদের একটা বৈঠক হইয়া গেল। নিকটবর্তী রেলওয়ে লাইনের কুলি গ্যাং রবিবারের ছুটির ফাঁকে যোগদান করিয়া সভার মর্যাদা বৃদ্ধি করিল এবং কলিকাতা হইতে জন কয়েক নামকরা বক্তা আসিয়া আধুনিক কালের অসাম্য ও অমৈত্রীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করিয়া জ্বালাময়ী বক্তৃতা দান করিলেন। অসংখ্য প্রস্তাব গৃহীত হইল ও পরে বন্দে মাতরম ধ্বনি সহযোগে গ্রাম পরিক্রমণ পূর্বক সেদিনের মতো সম্মিলনীর কার্য সমাধা হইল। বলরামপুর সমৃদ্ধ গ্রাম, ছোট বড় অনেকগুলি তালুকদার ও সম্পন্ন গৃহস্থের বাস। এক প্রান্তে মুসলমান কৃষক পল্লী ও তাহারই অদূরে ঘর কয়েক বাগদি ও দুলেদের বসতি। ভাগীরথীর একটি শাখা বহুকাল পূর্বে মজিয়া অর্ধ বৃত্তাকারে ক্রোশেক বিস্তৃত বিলের সৃষ্টি করিয়াছে। ইহারি তীরে তাহাদের কুটির। এই গ্রামের সর্বাপেক্ষা বিত্তশালী ব্যক্তি যজ্ঞেশ্বর মুখোপাধ্যায়। জমি জমা তালুক তেজারতি প্রভৃতিতে তাহার সম্পত্তি ও সম্পদ প্রচুর বলিলে অতিশয়োক্তি হয় না। তাহার সুবৃহৎ অট্টালিকার সম্মুখের পথে এই শোভাযাত্রা যখন রক্ত পতাকায় লিখিত নানাবিধ বাণী ও বিপুল চিৎকারে কৃষক মজুরের জয় জয়কার হাঁকিয়া অতিক্রম করিতেছিল, তখন দ্বিতলের বারান্দায় দাঁড়াইয়া এক দীর্ঘাকৃতি বলিষ্ঠ গঠন যুবক নিচে সমস্ত দৃশ্য নিঃশব্দে নিরীক্ষণ করিতেছিল। অকস্মাৎ তাহার প্রতি দৃষ্টি পড়ায় বিক্ষুব্ধ জনতার উদ্বিলিত কোলাহল যেন এক মুহূর্তে নিবিয়ে গেল। পূর্ববর্তী নেতৃস্থানীয় জন 2-3 ব্যক্তি চমকিয়া ইতস্তত চাহিয়া বহু লোকের দৃষ্টি অনুসরণ করিয়া উপরের দিকে মুখ তুলিতেই তিনি থামের আড়ালে ধীরে ধীরে অন্তর্হিত হইয়া গেলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, কে? অনেকেই চাপা মৃদুকণ্ঠে উত্তর দিল, বিপ্রদাস বাবু। কে বিপ্রদাস? গাঁয়ের জমিদার বুঝি? কে একজন কহিল, হ্যাঁ। নেতারা শহরের লোক, কাহাকেও বড় একটা গ্রাহ্য করে না। উপেক্ষা ভরে কহিলেন, ও এই, এবং পরক্ষণে উচ্চ চিৎকারে মাথার উপরে হাত ঘুরাইয়া সমস্বরে হাঁকিলেন, বলো ভারত মাতার জয়, বলো বন্দে মাতরম, কিষাণ মজুরের জয়, ভারত মাতার জয়, বন্দে মাতরম। বিশেষ ফল হইল না। অনেকেই চুপ করিয়া রহিল,
অথবা মনে মনে বলিল, এবং যে 2-4 জন বলিল, তাহাদেরও ক্ষীণ কণ্ঠ বেশি ঊর্ধ্বে উঠিল না। বিপ্রদাসের বারান্দা ডিঙাইয়া তাহার কানে পৌঁছিল কিনা বোঝা গেল না। নেতারা নিজেদের অপমানিত জ্ঞান করিলেন এবং বিরক্ত হইয়া কহিলেন, এই একটা সামান্য গ্রাম্য জমিদার, তাকেই এত ভয়? ওরাই তো আমাদের পরম শত্রু, আমাদের গায়ের রক্ত অহরহ শুষে খাচ্ছে। আমাদের আসল অভিযান তো ওদেরই বিরুদ্ধে। ওরা যে প্রদীপ্ত বাগ্মিতায় সহসা বাধা পড়িল। বহু শানিত স্বর তখনও তাহাদের তুলে সঞ্চিত ছিল, কিন্তু প্রয়োগ করায় বিঘ্ন ঘটিল। কে একজন ভিড়ের মধ্য হইতে আস্তে আস্তে বলিল, ওর দাদা। কার? এটি 25-26 বছরের যুবক, নিশান লইয়া সকলের অগ্রে চলিয়াছিল। সে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, উনি আমারই বড় ভাই। অথচ এই ছেলেটিরই আগ্রহ, উদ্যম ও অর্থ ব্যয় আজিকার অনুষ্ঠান সফল হইতে পারিয়াছিল। ও, আপনার? আপনিও বুঝি এখানকার জমিদার? ছেলেটি সলজ্জ নত মুখে চুপ করিয়া রহিল। বিপ্রদাস নিজের বসিবার ঘরে ছোট ভাইকে ডাকাইয়া আনিয়া বলিলেন, কালকের আয়োজনটা মন্দ হয়নি, অনেকটা চমক লাগবার মতো। শব্দগুলো বেশ বাছা বাছা, ঝাঁঝ আছে তা মানতেই হবে। দ্বিজদাস চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বিপ্রদাস প্রশ্ন করিলেন, শোভাযাত্রাটি কি বিশেষ করে আমারই উদ্দেশ্যে আমার নাকের ডগা দিয়ে নিয়ে যাওয়া হলো? ভয় পাবো বলে? দ্বিজদাস শান্ত স্বরে জবাব দিল, শুধু আপনার জন্যই নয়, শোভাযাত্রা যে পথ দিয়েই নিয়ে যাওয়া হোক, ভয় যাদের পাবার তারা তো পাবেই দাদা। বিপ্রদাস মুচকিয়া হাসিলেন। সে একেবারে অবজ্ঞা ভরা বলিলেন, তোমার দাদা ঠিক সে জাতের মানুষ নয়। এ খবর তোমার শোভাযাত্রীরা অনেকেই জানত, নইলে তাদের জয়ধ্বনি শোনবার জন্য আমাকে বারান্দায় উঠে গিয়ে কান পেতে দাঁড়াতে হতো না, ঘরে বসেই শোনা যেত। তোমাদের রকমারি নিশান আর বড় বড় বক্তৃতাকে ভয় আমি করি নে। বেশ বুঝি, ঝকঝকে বাঁধানো দাঁত দিয়ে মানুষকে শুধু খিঁচুনোই যায়, তাতে কামড়ানোর কাজ চলে না। যে কারণে কাল বহু লোকেরই কণ্ঠ রোধ হইয়াছিল, তাহা গোপন ছিল না। এবং ইহারই ইঙ্গিতে দ্বিজদাস গভীর লজ্জা বোধ করিল। সে স্বভাবত শান্ত প্রকৃতির মানুষ এবং দাদাকে অত্যন্ত মান্য করিত বলিয়া হয়তো আর কোনো প্রসঙ্গে চুপ করিয়াই থাকিত, কিন্তু যা লইয়া তিনি খোঁচা দিলেন সে সহা কঠিন। তথাপি মৃদুকণ্ঠেই বলিল, দাদা, বাঁধানো দাঁত দিয়ে যেটুকু হয় তার বেশি যে হয় না একথা আমরা জানি। শুধু আপনারাই জানেন না যে সংসারে সত্যিকার দাঁতওয়ালা লোকও আছে। কামড়াবার দিন এলে তাদের অভাবও হয় না। জবাবটা অপ্রত্যাশিত। বিপ্রদাস আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, বটে। দ্বিজদাস প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সব হয়ে থামিয়া গেল। ভয় বিপ্রদাসকে নহে। অকস্মাৎ দ্বারের বাহিরে মায়ের কণ্ঠস্বর শোনা গেল, তোরা দরজায় পর্দা টাঙিয়ে রাখিস কেন বলতো? ছোঁয়াছুঁই না করে যে ঘরে ঢুকবো তার জো নেই। ঘর সংসার বিলিতি ফ্যাশনে ভরে গেল। দ্বিজদাস ব্যস্ত হইয়া পর্দাটা টানিয়ে দিল এবং বিপ্রদাস চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। একজন পৌরা বিধবা মহিলা ভিতরে প্রবেশ করিলেন। বয়স 40 উত্তীর্ণ হইয়াছে,
কিন্তু রূপের অবধি নাই। একটু কৃশ, মুখের পরে বৈধব্যের কঠোরতার ছাপ পড়িয়াছে, তাহা লক্ষ্য করিলেই বোঝা যায়। ছোট ছেলের দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়ে বড় ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হ্যাঁ রে বিপিন, শুনছি নাকি একাদশী নিয়ে এ মাসে পাঁজিতে গোল বেঁধেছে। এমন তো কখনো হয় না। বিপ্রদাস কহিল, হওয়া তো উচিত নয় মা। তুই স্মৃতিরত্ন মশাইকে একবার ডেকে পাঠা, তার মতটা কি শুনি। বিপ্রদাস ঈষৎ হাসিয়া বলিলেন, তা পাঠাচ্ছি, কিন্তু তার মতামতে কি হবে মা? তোমার কানে একবার যখন খবর পৌঁছেছে, তখন ও দুটো দিনের একটা দিনও তুমি জলস্পর্শ করবে না তা আমি জানি। মা হাসিলেন, বলিলেন, মিথ্যে উপোস করে মরা কি কারো শখ রে? কিন্তু উপায় কি? এ করলে পুণ্যি নেই, না করলে অনন্ত নরক। হ্যাঁ রে, বৌমা বলছিলেন খবরের কাগজে লিখেছি কি একজন মস্ত পণ্ডিত কলকাতায় নাকি চমৎকার ভাগবত ব্যাখ্যা করছেন। একবার খোঁজ নে দেখি, কি হলে এ বাড়িতে তিনি পায়ের ধুলো দিতে পারেন। তোমার হুকুম হলেই নিতে পারি মা। কেন, আমার হুকুমেরই বা দরকার কি? তোদের শুনতে কি ইচ্ছে হয় না? সেই যে কবে কত কথা হয়ে গেল। বিপ্রদাস সহাস্যে বাধা দিয়ে কহিল, সে তো এখনো 3 মাসও হয়নি মা। মা আশ্চর্য হইয়া বলিলেন, মোটে 3 মাস? কিন্তু 3 মাসই কি কম সময়? সে যাই হোক বাবা, এবার কিন্তু না বললে চলবে না। আমার 2 মামি চিঠি লিখেছেন, কৈলাসনাথ মানস সরোবর দর্শনে একবার আমি যাবই যাব। বিপ্রদাস হাত জোড়ো করিয়া কহিল, দোহাই মা, ও আদেশটি তুমি করো না। তোমার 2 ছেলের একজন সঙ্গে না গেলে মামিদের জিম্মায় তোমাকে তিব্বতে পাঠাতে পারবো না। আর সব ক্ষতিই সইবে, কিন্তু মাকে হারানো আমার সইবে না। মায়ের 2 চক্ষু ছলছল করিয়া আসিল, বলিলেন, ভয় নেই রে, কৈলাসের পথে মরণ হবে তেমন পুণ্যি তোর মায়ের নেই। আমি আবার ফিরে আসব। কিন্তু ছেলের মধ্যে তুই তো আমার সঙ্গে যেতে পারবি না বিপিন। তোর পরেই এত বড় সংসারের সব ভার, আর পিছনে যে ছেলে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে আমি বৈকুণ্ঠে যেতেও রাজি নই। বামুনের ছেলে হয়ে সন্ধে আহ্নিক তো অনেক দিনই ছেড়েছে। শুনতে পাই কলকাতায় খাদ্যেরও নাকি বিচার করে না। এর উপর কাল কি করেছি শুনেছিস? বিপ্রদাস ভালো মানুষের মতো মুখ করিয়ে কহিল, কি আবার করলে মা? কই শুনিনি তো কিছু। মা বলিলেন, নিশ্চয়ই শুনেছিস। তোর চক্ষুকে ফাঁকি দেবে এত বুদ্ধি তো ও ছোঁড়ার ঘটে নেই। কিন্তু এর একটা প্রতিকার কর। ও আমারই খাবে, আমারই পড়বে, আর আমারই টাকায় কলকাতা থেকে লোক এনে আমার প্রজা বিগ্রবার ফোন দিয়ে আঁটবে। ওর কলকাতার খরচা তুই বন্ধ কর। বিপ্রদাস আশ্চর্য হইয়া বলিল, সে কি কথা মা? পড়ার খরচ বন্ধ করে দেব? ও পড়বে না? মা বলিলেন, দরকার কি? আমার শ্বশুরের স্কুলের ছাত্ররা যখন দল বেঁধে এসে বললে বিদেশি লেখাপড়াই দেশের সর্বনাশ হলো, তখন তাদের তুই তেড়ে মারতে গেলি। আর তোর নিজের ছোট ভাই ঠিক ওই কথাই বলে বেড়ায়, তার কি কোনো প্রতিবিধান করবি নে? এ তোর কেমন বিবেচনা? বিপ্রদাস হাসি মুখে কহিল, তার কারণ আছে মা। স্কুলের ক্লাসে প্রমোশন না পেয়েও নালিশ করলে আমার সয় না, কিন্তু দ্বিজুর মতো MA পাশ করে বিলেতি শিক্ষাকে যত খুশি গালি দিয়ে বেড়াক, আমার গায়ে লাগে না। মা বলিলেন, কিন্তু এটা আমার টাকায় আমার প্রজা খেপানো।
দ্বিজদাস এতক্ষণ নিঃশব্দে ছিল, একটা কথারও জবাব দেয় নাই। এবার উত্তর দিল, কহিল, কালকের সভা সমিতির জন্য তোমাদের এস্টেটের একটা পয়সাও আমি অপব্যয় করিনি। মা ঘরে ঢুকিয়ে পর্যন্ত একবারও পিছনে তাকান নাই, এখনো চাহিলেন না। বিপ্রদাসকে প্রশ্ন করিলেন, তাহলে হতভাগাকে জিজ্ঞাসা করত টাকা পেলে কোথায়, রোজগার করেছে। ঠিক এমনি সময় পর্দার বাহিরে টুং টাং করিয়া একটুখানি চুড়ির শব্দ হইল। বিপ্রদাস কান পাতিয়া শুনিয়া বলিল, ওই তো তার জবাব মা। নিজের ঘরের বউ যদি টাকা জোগায়, কে আটকাবে বলো দেখি। মায়ের মনে পড়িল, কহিলেন, ও তাই বটে, সতীর কাজেই। সে আমার খেয়াল ছিল না। বড় মানুষের মেয়ে, বাপের জমিদারি থেকে বছরে যে 6,000 টাকা পায়, সে আমার খেয়াল ছিল না। তিনি গুণধর দেওরকে টাকা জোগাচ্ছেন। একটুখানি স্থির থাকিয়া কহিলেন, তোর সম্বন্ধ করতে বেয়াই মশাই নিজে যখন এলেন, তখন কর্তাকে আমি বলেছিল, রায়বাড়ির মেয়ে ঘরে এনে কাজ নেই। ওদের বংশেরই তো অনাথ রায় বিলেত গিয়ে মেম বিয়ে করেছিল। ওরা পারে নাকি, ওদের অসাধ্য সংসারে কি আছে। বিপ্রদাস তেমনি হাসি মুখে চুপ করিয়া রহিল। সে জানিত সতীর অদৃষ্টে এ খোঁচা আর যাবার নয়। তাহার বাপের বাড়ির সম্পর্কে কেক অনাথ রায় বাঙালি মেম বিবাহ করিয়াছিল, এ কথা মা আর ভুলিতে পারিলেন না। সকলেই চুপ করিয়া আছে দেখিয়ে তিনি পুনশ্চ বলিলেন, আচ্ছা থাক, বাবা কৈলাসনাথ এবার টেনেছেন, তাকে দর্শন করে ফিরে আসি, তারপরে এর বিহিত করব। এই বলিয়ে তিনি ঘর হইতে বাহির হইয়া গেলেন। বিপ্রদাস কহিলেন, কিরে দ্বিজু, মাকে নিয়ে পারবি যেতে? উনি ঝোঁক যখন ধরেছেন, তখন থামানো যাবে বলে তো ভরসা হয় না। দ্বিজদাস তৎক্ষণাৎ অস্বীকার করিয়া কহিল, আপনি তো জানেন ঠাকুর দেবতায় আমার বিশ্বাস নেই। তাছাড়া আমার সঙ্গে উনি বৈকুণ্ঠে যেতেও নারাজ। এ তো তার নিজের মুখ থেকেই শুনলেন। বিপ্রদাস বিরক্ত হইয়া কহিলেন, হ্যাঁ রে পণ্ডিত, শুনলাম, তুই যেতে পারবি কিনা তাই বল। আমার এখন মরবার ফুরসত নেই। এই বলি দ্বিজদাস অন্য প্রশ্নের পূর্বেই ঘর ছাড়িয়ে চলিয়া গেল। বিপ্রদাস নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তাই বটে, এমনি দেশের কাজে মাকেও মানা চলে না। এইখানে মায়ের একটুখানি পরিচয় দেওয়া আবশ্যক। বিপ্রদাসের ইনি বিমাতা। তাহার জননীর মৃত্যুর বৎসরকাল পরেই যজ্ঞেশ্বর দয়াময়ীকে বিবাহ করিয়া গৃহে আনিয়াছিলেন, এবং সেই দিন হইতে ইহার হাতেই সে মানুষ। ইনি যে জননী নহেন, এ সংবাদ বিপ্রদাস যথেষ্ট বয়স না হওয়া পর্যন্ত জানিতেও পারে নাই। এ বাড়িতে দ্বিজদাস সবচেয়ে বেশি খাতির করিত বৌদিদিকে। তাহার সর্ববিধ বাজে খরচের টাকাও আসিত তাহারই বাক্স হইতে। সতী শুধু সম্পর্ক হিসাবেই তাহার বড় ছিল না, বয়সের হিসাবেও মাস কয়েকের বড় ছিল। তাই অধিকাংশ সময়ই তাহাকে নাম ধরিয়া ডাকিত, এবং এই লইয়া ছেলেবেলায় দ্বিজু মায়ের কাছে কত যে নালিশ জানাইয়াছে তাহার সংখ্যা নাই। মাত্র 11 বছর বয়সে সতী বধূরূপে এই গৃহে প্রবেশ করিয়েছিল বলিয়া তাহার আদরের সীমা ছিল না। শাশুড়ি হাসিয়া বলিতেন, সত্যি নাকি? কিন্তু এ তো তোমার বড় অন্যায় বৌমা, দেওরের নাম ধরে ডাকা। সতী বলিত, অন্যায় কেন? আমি যে ওর চেয়ে বয়সে অনেক বড়। অনেক বড়?
কত বড় মা? আমি জন্মেছি বৈশাখ মাসে, ও জন্মেছে ভাদ্র মাসে। মা সহাস্যে কহিতেন, ভাদ্র মাসেই তো বটে মা। আমারই মনে ছিল না। আচ্ছা, এর পরেও আর যদি কখনো ও নালিশ করতে আসে, ওর কান মলে দেব। দ্বিজু রাগ করিয়ে চলিয়া গেলে বধূকে কোলের কাছে টানিয়ে লইয়া শাশুড়ি সস্নেহে বলিতেন, ও ছেলে মানুষ কিনা, তাই বোঝে না। ঠাকুরপো বললে ভারী খুশি হয়। মাঝে মাঝে দেখো কেমন না মা? সতী রাজি হইয়া ঘাড় নাড়িয়ে জবাব দিয়েছিল, আচ্ছা মা, মাঝে মাঝে তাই বলে ডাকবো। সেদিন যে ছিল বালিকা, আজ সে এত বড় বাড়ির গৃহিণী। বিধবা হওয়ার পর হইতে শাশুড়ি তো থাকেন নিজের জপ তপ এবং ধর্মকর্ম লইয়ে। তথাপি তাহার সেদিনের সেই উপদেশটুকু পরবর্তীকালে সতীর অনেক দিন অনেক কাজে লাগিয়েছে। যেমন আজ পূর্বে বর্ণিত ঘটনার পরে প্রায় 15-16 দিন অতীত হইয়াছে। সকালবেলা সতী দেবরের পরিবার ঘরের মধ্যে প্রবেশ করিতে করিতে ডাকিল, ভাই ঠাকুরপো। দ্বিজদাস হাত তুলি থামাইয়া দিয়ে বলিল, থাক বৌদি, আর খোশামদের আবশ্যক নেই, আমি করব। কি করবে শুনি? তুমি যা হুকুম করবে তাই, কিন্তু দাদার এ ভারী অন্যায়। অন্যায়টা কিসের হলো বলো তো? দ্বিজদাস তেমনি রাগ করিয়াই কহিল, আমি জানি, এইমাত্র দাদার ঘরের সুমুখ দিয়ে এসেছি। ভেতরে তিনি, মা এবং তোমার ষড়যন্ত্র যা হচ্ছিল আমার কানে গেছে। তাদের সাহস নেই আমাকে বলেন, তাই তোমাকে ধরেছেন কাজ আদায়ের জন্য। কত বড় অন্যায় বলতো? সতী হাসি মুখে কহিল, অন্যায় তো নয় ঠাকুরপো, তারা বেশ জানেন যে তারা বলা মাত্রই জবাব আসবে। আমার মরবার ফুরসত নেই, কিন্তু বৌদিদি হুকুম করলে দ্বিজুর সাধ্য নেই যে না বলে। দ্বিজদাস ঘাড় নাড়িয়ে কহিল, এইখানেই হয়েছে আমার মুশকিল, আর এইখানেই পেয়েছেন ওরা জোর। কিন্তু কি করতে হবে বলো? সতী বলিল, মা কৈলাস দর্শনে যাবেনি, আর তোমাকে তার সঙ্গে যেতে হবে। দ্বিজদাস কয়েক মুহূর্ত চুপ করিয়ে থাকিয়ে কহিল, 2-3 মাসের কমে হবে না। কাজের কত ক্ষতি হবে ভেবে দেখেছো বৌদি? সতী স্বীকার করিয়া বলিল, ক্ষতি কিছু হবেই, কিন্তু একটা নতুন জায়গাও দেখা হবে। নিজের তরফ থেকে একে নিছক লোকসান বলা চলে না। লক্ষ্মী ভাইটি, পরে যেন আর আপত্তি করো না। দ্বিজদাস কহিল, তুমি যখন আদেশ করেছো তখন আপত্তি আর করব না, সঙ্গে যাব। কিন্তু মা অনায়াসে সেদিন দাদাকে বলেছিলেন আমার কলকাতার পড়ার খরচ বন্ধ করে দিতে। সতী সহাস্যে বলিল, ওটা রাগের কথা ভাই, কিন্তু হুকুম যিনি দিলেন তিনি মা ছাড়া আর কেউ নয়, এ কথাটাও তোমার ভুললে চলবে না। দ্বিজদাস উত্তর দিল, ভুলিনি বৌদি, কিন্তু সেদিন থেকে আমি কি স্থির করেছি জানো? আমি একলা মানুষ, বিয়ে করবার আমার কখনো সময়ও হবে না, সুযোগও ঘটবে না। সুতরাং খরচ সামান্য, আবশ্যক হলে বরঞ্চ ছেলে পড়িয়ে খাবো, কিন্তু এদের এস্টেট থেকে একটা পয়সাও কোনোদিন চাইব না। সতী পুনরায় হাসিয়া কহিল, চাইবার দরকার হবে না ঠাকুরপো, আপনি এসে হাজির হবে। আর তাও যদি না আসে, তোমার ছেলে পড়াবার প্রয়োজন হবে না।
অন্তত আমি বেঁচে থাকতে তা নয়, সে ভার আমার রইল। এ বিশ্বাস দ্বিজুরও মনের মধ্যে স্বতঃসিদ্ধের ন্যায় ছিল। পলকের জন্য তাহার চোখের পাতা ভারী হইয়া উঠিল, কিন্তু সে ভাবটা তাড়াতাড়ি কাটাইয়া দিয়ে জিজ্ঞাসা করিল, এরা কবে যাত্রা করবেন স্থির করেছেন? যবেই করুন, শেষকালে আমাকেই সঙ্গে যেতে হলো না বৌদি? অথচ মা সেদিন স্পষ্ট করে বলেছিলেন যে আমার মতো ম্লেচ্ছাচারীকে নিয়ে তিনি বৈকুণ্ঠে যেতেও রাজি নন। একেই বলে অদৃষ্টের পরিহাস না বৌদি? সতী এ অনুযোগের জবাব দিল না, চুপ করিয়া রহিল। দ্বিজু বলিল, সে যাই হোক, তোমার আদেশ অমান্য করব না বৌদি, তাদের নিশ্চিন্ত থাকতে বলো। সতী হাসিল, কহিল, আমাকে পাঠিয়ে দিয়ে তারা নিশ্চিন্তই আছেন। ঘর থেকে বার হওয়া মাত্র তোমার দাদার কথা কানে গেল। তিনি জোর গলায় মাকে বলছিলেন, এবার নির্ভয় যাত্রার আয়োজন করো গে মা। যাকে দৈত্য কর্মে নিযুক্ত করা গেল তার সম্মুখে ভায়ার তর্ক চলবে না, ঘাড় হেঁট করে স্বীকার করবে। তুমি দেখে নিও। শুনিয়া দ্বিজদাস ক্রোধে ক্ষণকাল স্তব্ধ থাকিয়া বলিল, অস্বীকার করতে পারবো না জেনেই যদি তারা এ ফন্দি এঁটে থাকেন যে মেয়েদের এই অর্থহীন খেয়াল চরিতার্থ করার বাহন আমাকেই হতে হবে, তাহলে আমার পক্ষ থেকে তুমি দাদাকে এই কথাটা বলো বৌদি, যে তাদের লজ্জা হওয়া উচিত। সতী কহিল, বলে লাভ নেই ঠাকুরপো, জমিদার হয়ে যারা প্রজার রক্ত শুষে খায় এই তাদের নীতি। নিজের কাজ উদ্ধারের জন্য এদের কোনো লজ্জাবোধ নেই। সম্পত্তির অর্ধেক মালিক হয়েও যখন তুমি এদের এস্টেট থেকে টাকা নিতে সংকোচ বোধ করো, তখন একদিকে আমি যেমন দুঃখ পাই, তেমনি আরেকদিকে মন খুশিতে ভরে ওঠে। তোমার নাম করে আমি মাকে আশ্বাস দিয়েছি যে তার যাওয়ার বিঘ্ন হবে না, সঙ্গে তুমি যাবে। তীর্থ থেকে ভালোই ভালোই ফিরে এসো ঠাকুরপো, যত লোকসানি তোমার হোক আমি সবটুকু তার পূর্ণ করে দেব। দ্বিজদাস নিঃশব্দে চৌকি হইতে উঠিয়া বৌদির পায়ের ধুলা মাথায় লইয়া ফিরিয়ে গিয়া বসিল। সতী বলিল, এতক্ষণ পরের উমেদারি করেই তো সমস্ত কাটলো, এখন নিজের অনুরোধ একটা আছে। দ্বিজদাস হাসিয়া কহিল, তোমার নিজের? ওইটি কিন্তু পারবো না বৌদি। সতী নিজেও হাসিল, বলিল, আশ্চর্য নয় ঠাকুরপো, ভয় হয় পাছে শুনে না বলে বসো। বেশ তো, বলেই দেখো না। সতী কহিল, আমার এক ম্লেচ্ছ খুড়ো আছেন, আপনার নয় বাবার খুড়তুতো ভাই, তিনি বিলাত গিয়েছিলেন। তখন এই খবরটা এদের কানে এসে পৌঁছলে এ বাড়িতে আমার ঢোকাই ঘটত না। মার মুখে একথা শুনেছ বোধ হয়? বহুবার। এমনকি গড়পড়তা দিনে একবার করে হিসেব করে নিলে এই 15-16 বছরে অন্তত সংখ্যায় 1000-5-6 বার হবে। সতী হাসিয়ে কহিল, আমারও আন্দাজ তাই। কাকা থাকেন বোম্বাইয়ে, তার একটি মেয়ে ওইখানেই লেখাপড়া করে। আসছে বছরে সে বিলাত যাবে পড়া শেষ করতে। তোমাকে গিয়ে তাকে আনতে হবে। কোথায়? বোম্বাই থেকে? হ্যাঁ, সে লিখেছে সে একলাই আসতে পারে, কিন্তু এতটা দূর একাকী আসতে বলতে আমার সাহস হয় না। তাকে পৌঁছে দেবার কেউ নেই? না, কাকা ছুটি পাবেন না। দ্বিজদাস হঠাৎ রাজি হইতে পারিল না, ভাবিতে লাগিল। সতী বলিতে লাগিল, আমার বিয়ে যখন হয় তখন সে 7-8 বছরের বালিকা।
তারপরে একটিবার মাত্র দেখা হয় কলকাতায়। তখন সে সবে ম্যাট্রিক পাশ করে আইএ পড়তে শুরু করেছে। সে তো কত বছর হয়ে গেল। তাকে আমি ভারী ভালোবাসি ঠাকুরপো। যদি কষ্ট করে গিয়ে একবার এনে দাও। আনবার জন্য সে আমাকে প্রায় চিঠি লেখে, কিন্তু সুযোগ আর হয় না। দ্বিজদাস জিজ্ঞাসা করিল, কিন্তু এখনই বা সুযোগ হলো কিসে? মা কি রাজি হয়েছেন? সতী এই প্রশ্নের সহসা উত্তর দিতে পারিল না, এবং পারিল না বলিয়েই একটি সত্যকার ব্যাকুলতা তাহার মুখে প্রকাশ পাইল। একটুখানি থামিয়া কহিল, মাকে বলেছি, এখনো ঠিক মত দেননি বটে, কিন্তু নিজের তীর্থযাত্রা নিয়ে এমনি মেতে আছেন যে আশা হয় আপত্তি করবেন না। তাছাড়া নিজে যখন থাকবেন না, তখন এই 2-3 মাসে অনায়াসে আমার কাছে থাকতে পারবে। দ্বিজদাস মনে মনে বুঝিল, শাশুড়ির হুকুম না পাইলেও এই সুযোগে সে প্রবাসী বোনটিকে একবার কাছে আনাইতে চায়। প্রশ্ন করিল, তোমার কাকারা কি ব্রাহ্ম সমাজের? সতী বলিল, না, কিন্তু হিন্দু সমাজও তাদের আপনার বলে নেয় না। ওরা ঠিক যে কোথায় আছে নিজেরাও বোধ করি জানে না, এমনি ভাবেই দিন কেটে যাচ্ছে। এ অবস্থা অনেকেরই। দ্বিজু মনে মনে ক্ষুণ্ণ হইয়া কহিল, যেতে আমার আপত্তি নেই বৌদি, কিন্তু আমি বলি, মা থাকতে তাকে তুমি এখানে এনো না। মাকে তো জানোই, হয়তো খাওয়া ছোঁয়া নিয়ে এমন কাণ্ড করবেন যে বোনকে নিয়ে তোমার লজ্জার সীমা থাকবে না। তার চেয়ে বরঞ্চ আমরা চলে গেলে তাকে আনার ব্যবস্থা করো, সব দিকেই ভালো হবে। ইহা যে সুপরামর্শ তাহা সতী নিজেও জানিত, কিন্তু সে যখন নিজে চিঠি লিখিয়ে আসিবার প্রার্থনা জানাইয়াছে, তখন কি করিয়া যে একটা অনিশ্চিত ভবিষ্যতের সম্ভাবনায় নিষেধ করিয়া চিঠির উত্তর দিবে তাহা ভাবিয়া পাইল না। ইহার সংকোচ এবং দুঃখই কি কম? কহিল, নিজের বোন বলে বলছি না ঠাকুরপো, কিন্তু সেবার মাসখানেক তাকে কলকাতায় অত্যন্ত নিকটে পেয়ে নিশ্চয়ই বুঝেছি যে রূপে গুণে তেমন মেয়ে সংসারে দুর্লভ। বাইরে থেকে তাদের আচার ব্যবহার যেমনই দেখাক, মা যদি তাকে 2 দিনও কাছে কাছে দেখতে পান, তো ম্লেচ্ছ মেয়েদের সম্বন্ধে তার ধারণা বদলে যাবে। কখনো তাকে অশ্রদ্ধা করতে পারবেন না। দ্বিজদাস বলিল, কিন্তু এই 2 দিনই যে মাকে দেখানো শক্ত বৌদি, তিনি দেখতেই চাইবেন না, ইহাও সত্য। সতী কহিল, কিন্তু তার রূপটাও তো চোখে পড়বে। চোখ বুঝে তো মা এটা অস্বীকার করতে পারবেন না, সেও তো একটা পরিচয়। দ্বিজদাস চুপ করিয়া রহিল। সতী কহিল, আমার নিশ্চয় বিশ্বাস, বন্দনাকে পৃথিবীতে কেউ অবহেলা করতে পারে না, মাও না। দ্বিজদাস বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, বন্দনা? নামটা যে শুনেছি মনে হয় বৌদি, কোথায় যেন দেখেছি। আচ্ছা দাঁড়াও, খবরের কাগজে কি একটা ছবিও যেন। কথাটা শেষ হইল না, ঝি সশব্দে ঘরে ঢুকিয়া বলিল, বৌমা তুমি এখানে? তোমার কে কাকা তার মেয়ে নিয়ে বোম্বাই থেকে এসে উপস্থিত হয়েছে। বাইরে কেউ নেই, বড়বাবুও না, সরকার মশাই তাদের নিচের ঘরে বসিয়েছেন। বলিস কি রে? বলিতে বলিতে সতী ঝড়ের বেগে ঘর হইতে বাহির হইয়া গেল। পিছনে গেল দ্বিজদাস। ঘটনাটা অভাবনীয়। নিখুঁত সাহেবী পরিচ্ছদে ভূষিত একজন পৌর ভদ্রলোক চেয়ারে বসিয়েছিলেন।
এবং একটি 20-21 বছরের মেয়ে তাহারই পাশে দাঁড়াইয়া দেয়ালে টাঙানো মস্ত একখানি জগদ্ধাত্রী দেবীর ছবি অত্যন্ত মনোযোগের সহিত নিরীক্ষণ করিতেছিল। তাহারও পরনে যাহা ছিল তাহার নিছক মেম সাহেবের মতো না হোক, বাঙালি মেয়ে বলিয়াও হঠাৎ মনে হয় না। বিশেষত গায়ের রংটা যেন সাদার ধার ঘেঁষিয়ে আছে, এমনি ফর্সা। দেহের গঠন ও মুখের শ্রী অনিন্দ সুন্দর। দেবরের কাছে সতী এইমাত্র যে গর্ব করিয়া বলিতেছিল, তার রূপটা তো শাশুড়ির চোখে পড়িবে, চোখ বুঝিয়া তো এটা তিনি অস্বীকার করিতে পারিবেন না। বস্তুত একথা সত্য, ভগিনীর হইয়া এ রূপ লইয়া অহংকার করা চলে। ঘরে ঢুকিয়া সতী গড় হইয়া প্রণাম করিল, বলিল, সেজো কাকা, মেয়ের বাড়িতে এতকাল পরে পায়ের ধুলো পড়ল। ভদ্রলোক উঠিয়া দাঁড়াইয়া সতীর মাথায় হাত দিলেন, সহাস্যে কহিলেন, হ্যাঁ রে বুড়ি, মনে পড়ল? কবে কোন কালে কাকাকে নেমন্তন্ন করে খবর পাঠিয়েছিলি যে অস্বীকার করেছিলাম? কখনো বলেছিস আসতে? নিজে যখন যেচে এলাম তখন মস্ত ভনিতা করে বলা হচ্ছে পায়ের ধুলো পড়ল। দ্বিজদাসীর প্রতি চোখ পড়িতেই জিজ্ঞাসা করিলেন, এটিকে? সতী পিছনে চাহিয়ে দেখিয়ে কহিল, উনি আমার দেওর, দ্বিজু। দ্বিজদাস দূর হইতে নমস্কার করিল, বন্দনা দিদিকে প্রণাম করিয়া হাসিয়া বলিল, ও ইনি সেই যার জ্বালায় জমিদারি বুঝি যায় যায়? আমাকে চিঠিতে লিখেছিলে বংশ ছাড়া, গোত্র ছাড়া ভয়ঙ্কর স্বদেশী। অমন কথা তোকে আবার কবে লিখলুম? এই তো সেদিন, এরই মধ্যে ভুলে গেলে? সতী ঘাড় নাড়িয়ে কহিল, না, ওসব তো লিখিনি, তোর মনে নেই। দ্বিজদাস এতক্ষণ পর্যন্ত কি এক প্রকার সংকোচের বশে যেন আড়ষ্ট হইয়াছিল। অনাত্মীয় অপরিচিত যুবতী স্ত্রীলোকের সম্মুখে কি করা উচিত, কি বলিলে ভালো দেখায়, কিছুই স্থির করিতে পারিতেছিল না। ইতিপূর্বে কখনো সুযোগও ঘটে নাই, প্রয়োজনও হয় নাই। কিন্তু এই নবাগত তরুণীর আশ্চর্য স্বচ্ছন্দতায় সে যেন একটা নতুন শিক্ষা লাভ করিল। তাহার অহেতুক ও অশোভন জড়তা এক মুহূর্তে কাটিয়া গিয়া সে এক অনাবিল আনন্দের স্বাদ গ্রহণ করিল। মেয়েদেরও যে শিক্ষা ও স্বাধীনতার প্রয়োজন, একথা সে বুদ্ধি দিয়ে চিরদিনই স্বীকার করিত, এবং মা ও দাদার সহিত তর্ক বাঁধিলে সেই যুক্তি দিত যে স্ত্রীলোক হইলেও তাহারা মানুষ, সুতরাং শিক্ষা ও স্বাধীনতায় তাহাদের দাবি আছে। মূর্খ করিয়া তাহাদের ঘরে বন্ধ করিয়া রাখা অন্যায়। কিন্তু আজ এই অতিথি মেয়েটির আকস্মিক পরিচয় সে চক্ষের পলকে প্রথম উপলব্ধি করিল যে ওইসব মামুলি দাবি দেওয়ার যুক্তির চেয়েও ঢের বড় কথা এই যে পুরুষের চরম ও পরম প্রয়োজনই রমণীর শিক্ষা ও স্বাধীনতার প্রয়োজন। তাহাকে বঞ্চিত করিয়া পুরুষ কতখানি যে নিজেকে বঞ্চিত করিতেছে, এ সত্য এত বড় স্পষ্ট করিয়া ইতিপূর্বে সে কখনো দেখে নাই। মেয়েটিকে উদ্দেশ্য করিয়া হাসি মুখে কহিল, আপনার কথাই ঠিক, বৌদি ভুলে গেছেন, কিন্তু এ নিয়ে বাদানুবাদ করে লাভ নেই। এই বলিয়েই সে ছদ্ম গাম্ভীর্যে মুখ গম্ভীর করিয়াই বলিল, বৌদি, তোমার জোরেই আমার সমস্ত জোর, আর তোমারই চিঠিতেই এই কথা। বেশ,
আমাকে তোমরা ত্যাগ করো, আর আমিও আমার সমস্ত অধিকার পরিত্যাগ করছি। তোমাদের জমিদারি অক্ষয় হয়ে থাক। তুমি একটিবার মুখ ফুটে আদেশ করো, আজই উকিল ডেকে সমস্ত লেখাপড়া করে দিচ্ছি। ইনি সাক্ষী থাকুন, দেখো আমি পারি কিনা। সাহেব মুখ তুলিয়ে চাহিয়ে বলিলেন, তোর দেওর ভয়ঙ্কর স্বদেশী নাকি সতী? সতী বলিল, হ্যাঁ ভয়ঙ্কর। তুই বললেই লেখাপড়া করে জমিদারির অংশ ছেড়ে দিতে চায়। সতী ঘাড় নাড়িয়ে জবাব দিল, ও স্বচ্ছন্দে পারে, ওর অসাধ্য কাজ নেই। বন্দনা কৌতূহল দমন করিতে পারিল না, জিজ্ঞাসা করিল, সত্যি বলছেন? চিরকালের জন্য বাস্তবিক সমস্ত ত্যাগ করতে পারেন? দ্বিজদাস তাহার মুখের প্রতি ক্ষণকাল দৃষ্টিপাত করিয়া কহিল, সত্যিই পারি, ওতে আমার এক তিল লোভ নেই। দেশের 15 আনা লোক একবেলা পেট ভরে খেতে পায় না, উদরান্ত পরিশ্রম করেও না। আর বিনা পরিশ্রমে আমার বরাদ্দ পোলাও কালিয়া ও পাপের অন্ন আমার মুখে রোচে না, গলায় আটকাতে চায়। ও বিষয় আমার গেলেই ভালো, তখন দেশের 5 জনের মতো খেটে খেয়ে বাঁচি। জোটে মঙ্গল, না জোটে তাদের সঙ্গে উপোস করে মরতে পারলে বরঞ্চ একদিন হয়তো স্বর্গে যেতেও পারবো, কিন্তু এ পথে কোনো কালে সে আশা নেই। বন্দনা নিষ্পলক চক্ষে চাহিয়া শুনিতেছিল। কথা শেষ হইলে আর কোনো কথা কহিল না, শুধু মুখ দিয়ে তাহার একটা নিঃশ্বাস পড়িল। সতীর হঠাৎ যেন চমক ভাঙিল। ঠাকুরপুর এছাড়া যেন আর কথা নেই, বলে বলে এমনি মুখস্থ হয়ে গেছে। কহিল, পুরনো বক্তৃতা পরে দিও ঠাকুরপো, ঢের সময় পাবে। সেজ কাকাবাবুর হয়তো এখনো হাত মুখ ধোয়াও সারা হয়নি। বন্দনা, চল ভাই, ওপরে গিয়ে কাপড় চোপড় ছাড়বি। সাহেব জিজ্ঞাসা করিলেন, জামাই বাবাজিকে দেখছি নে তো? সতী কহিল, তিনি সকালেই কি একটা জরুরি কাজে বেরিয়েছেন, ফিরতে বোধ করি দেরি হবে। বন্দনা জিজ্ঞাসা করিল, মেজদি, তোমার শাশুড়িকে তো দেখতে পেলুম না, বাড়িতেই আছেন? সতী কহিল, এখনো আছেন, কিন্তু শীঘ্রই কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রা করবেন। সমস্ত সকালটা পুজো আহ্নিক নিয়েই থাকেন, আর একটু বেলা হলেই তাকে দেখতে পাবে। বন্দনা প্রশ্ন করিল, তিনি খুব বেশি ধর্মকর্ম নিয়েই থাকেন না? সতী বলিল, হ্যাঁ, বিধবা হবার পরে শুনেছি ঘর সংসার কিছুই দেখেন না। সত্যি? সতী বলিল, সত্যি বই কি ভাই, সব আমাকেই দেখতে শুনতে হয়। বন্দনা উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, উনি তোমার সৎ শাশুড়ি না মেজদি? সতী হাসিয়া কহিল, চোখে তো দেখিনি বোন, লোকে হয়তো মিথ্যে কথা বলে। দ্বিজদাস উত্তর দিয়ে বলিল, মিথ্যেই বলে, কারণ সৎ শাশুড়ি মানে দাদার সৎ মা তো। মিথ্যে কথা, সৎ মা বটে, দাদার নয়, আমার। সে যাক, এখন ওপরে চলুন, স্নানাদি সেরে নিয়ে সে আলোচনা পরে হবে। আচ্ছা, আমি দেখি গিয়ে। বৌদি, আর দেরি করো না, এদের নিয়ে এসো। এই বলি সে আয়োজনের তত্ত্বাবধান করিতে চলিয়া যাইতেছিল। এমনি সময় মাকে দেখিয়া থমকে দাঁড়াইল। খুব সম্ভব দয়াময়ী খবর পাইয়া আহ্নিকের মাঝখানেই পূজার ঘর ছাড়িয়া চলিয়া আসিয়াছিলেন। বয়স বেশি নয় বলি তিনি বৈধব্যের পরেও সচরাচর অনাত্মীয় পুরুষদের সম্মুখে বাহির হইতেন না।
অন্তরালে থাকিয়েই কথা কহিতেন, কিন্তু আজ একেবারে ঘরের মাঝখানে আসিয়া দাঁড়াইলেন। মাথার কাপড় কপালের উপর পর্যন্ত টানিয়া দেও, কিন্তু মুখের সবখানেই দেখা যাইতেছে আমার সেজ কাকাবাবু মা, আর এইটি আমার বোন বন্দনা। এই বলিয়া সতী কাছে আসিয়া হঠাৎ শাশুড়িকে প্রণাম করিল। এমন অকারণে প্রণাম করা প্রথাও নয়, কেহ করেও না। দয়াময়ী মনে মনে হয়তো একটু আশ্চর্য হইলেন, কিন্তু সে উঠিয়া দাঁড়াইতেই সস্নেহে সযত্নে তাহার চিবুক স্পর্শ করিয়া অঙ্গুলির প্রান্তভাগ চুম্বন করিয়া আশীর্বাদ করিলেন। কিন্তু বন্দনার প্রতি তাহার চোখের দৃষ্টি রুক্ষ হইয়া উঠিল। দিদির দেখা দেখি সেও কাছে আসিয়া প্রণাম করিল, কিন্তু তিনি স্পর্শ করিলেন না। বরঞ্চ বোধহয় স্পর্শ বাঁচাইতেই এক পা পিছাইয়া গিয়া শুধু অস্ফুটে বলিলেন, বেঁচে থাকো। কহিলেন, বেয়াই মশাই নমস্কার। ছেলেমেয়ের ভাগ্য যে হঠাৎ আপনার পায়ের ধুলো পড়ল। ভদ্রলোক প্রতি নমস্কার করিয়া কহিলেন, নানা কারণে সময় পাইনি বেন ঠাকুরুন, কিন্তু না বলে কয়ে এমন হঠাৎ এসে পড়ায় দোষ মার্জনা করবেন। এবারে যখন আসব যথাসময়ে একটা খবর দিয়েই আসব। দয়াময়ী এসব কথার কোনো উত্তর দিলেন না, শুধু বলিলেন, পুজো আহ্নিক এখনো সারা হয়নি বেয়াই মশাই, আবার দেখা হবে। বৌমা, এদের ওপরে নিয়ে যাও, খাওয়া দাওয়ার যেন কষ্ট না হয়। বিপিন এলে আমার কাছে একবার পাঠিয়ে দিও। এই বলি তিনি আর কোনো দিকে না চাহিয়ে ঘর হইতে বাহির হইয়া গেলেন। বাহ্যত প্রচলিত সৌজন্যের বিশেষ কিছু যে ত্রুটি হইল তাহা নয়, কিন্তু ভিতরের দিক দিয়ে সকলেরই মনে হইল জ্যোৎস্নার মাঝামাঝি একখণ্ড কালো মেঘ নির্মল আকাশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত ভাসিয়া গেল। বন্দনা স্নানাদি সারিয়া বসিবার ঘরে প্রবেশ করিয়াই দেখিল পিতা ইতিপূর্বেই প্রস্তুত হইয়া লইয়াছেন। একখানা জমকালো গোছের আরাম কেদারে বসিয়া চোখে চশমা দিয়া সংবাদপত্রে মনোনিবেশ করিয়াছেন। পাশের ছোট টেবিলের উপর একরাশ খবরের কাগজ এবং কাছে দাঁড়াইয়া দ্বিজদাস সেইগুলির তারিখ মিলাইয়া গুছাইয়া দিতেছে। ট্রেনের মধ্যে ও কাজের ভিড়ে কয়েকদিনের কাগজ দেখিবার তাহার সুযোগ হয় নাই। কন্যাকে ঘরে ঢুকিতে দেখিয়ে চোখ তুলিয়া কহিলেন, মা, আমরা দুটোর গাড়িতেই কলকাতা যাব স্থির করলাম। দিদির বাড়িতে দিন কতক যদি তোমার থাকবার ইচ্ছে হয় তো ফেরবার পথে তোমাকে পৌঁছে দিয়ে আমি সোজা বোম্বাই চলে যাব। কি বলো? কলকাতায় তোমার কদিন দেরি হবে বাবা? 5-7 দিন? না, দিনাস্টিক, তার বেশি নয়। কিন্তু তারপরে আমাকে বোম্বাই নিয়ে যাবে কে? সে ব্যবস্থা একটা অনায়াসে হতে পারবে। এই বলিয়ে তিনি একটু ভাবিয়া কহিলেন, তা বেশ, ইচ্ছে হয় এই কটা দিন তুমি সতীর কাছে থাকো, ফেরবার পথে আমি সঙ্গে করে নিয়ে যাব, কেমন? বন্দনা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, মেজ দিদিকে জিজ্ঞাসা করে দেখি। দ্বিজদাস কহিল, বৌদি রান্নাঘরে ঢুকেছেন, হয়তো দেরি হবে। হাতের বান্ডিলটা দেখাইয়া জিজ্ঞাসা করিল, আপনাকে কি দেব? খবরের কাগজ? ও আমি পড়ি নেই। কাগজ পড়েন না? বন্দনা বলিল, না, ও আমার ধৈর্য থাকে না। সন্ধ্যাবেলা বাবার মুখে খবর শুনি, তাতেই আমার খিদে মেটে। আশ্চর্য, আমি ভেবেছিলাম আপনি নিশ্চয়ই খুব বেশি পড়েন। বন্দনা বলিল, আমার সম্বন্ধে কিছুই না জেনে অমন ভাবেন কেন? ভারী অন্যায়।
দ্বিজ অপ্রতিভ হইয়া উঠিতেছিল। বন্দনা হাসিয়া কহিল, আপনারা যে কতটা দেশোদ্ধার করলেন এবং ইংরেজ তাতে রেগে গিয়ে কতখানি চোখ রাঙালে তার কিছুতেই আমার কৌতূহল নেই। আছে বাবার, ওই দেখুন না, একেবারে খবরের তলায় তলিয়ে গেছেন, বাহ্য জ্ঞান নেই। সাহেবের কানে বোধ করি শুধু মেয়ের বাবা কথাটাই প্রবেশ করিয়েছিল, কিন্তু চোখ তুলিবার সময় পাইলেন না। বলিলেন, একটু সবুর করো, বলছি। ঠিক এই জবাবটাই আমি খুঁজছিলাম। মেয়ে মুচকি হাসিয়া ঘাড় নাড়িল, কহিল, তুমি খুঁজে খুঁজে সারাদিন পড়ো বাবা, আমার একটু তাড়াতাড়ি নেই। দ্বিজদাসকে লক্ষ্য করিয়া বলিল, মেজদির মুখে শুনেছি আপনার মস্ত লাইব্রেরি আছে, বরঞ্চ সেইখানে চলুন, দেখি গে আপনার কত বই জমেছে। চলুন। লাইব্রেরি ঘরটা তেতলায়, মস্ত চওড়া সিঁড়ি। উঠিতে উঠিতে দ্বিজদাস কহিল, লাইব্রেরি বেশ বড়ই বটে, কিন্তু আমার নয়, দাদার। আমি শুধু কোথায় কি বই বেরুলো সন্ধান নেই, এবং হুকুম মতো কিনে এনে দিই। বন্দনা বলিল, কিন্তু পড়েন তো আপনি? সে কিছুই নয়, পড়েন যার লাইব্রেরি তিনি স্বয়ং। আশ্চর্য শক্তি এবং তেমনি অদ্ভুত মেধা তার। কে? দাদা? হ্যাঁ, ইউনিভার্সিটির ছাপছোপ বিশেষ কিছু তার গায়ে লাগেনি সত্যি, কিন্তু মনে হয় এত বড় বিরাট পাণ্ডিত্য এদেশে কম লোকেরই আছে। হয়তো নেই। আপনার ভগ্নিপতি তিনি, কখনো দেখেননি তাকে? বন্দনা বলিল, না। কিরকম দেখতে? ঠিক আমার উল্টো, যেমন দিন আর রাত। আমি কালো, তার বর্ণ সোনার মতো। গায়ের জোর তার এ অঞ্চলে বিখ্যাত। লাঠি, তলোয়ার, বন্দুকে এদিকে তার জোড়া নেই। একা মা ছাড়া তার মুখের পানে চেয়ে কথা কইতেও কেউ সাহস করে না। বন্দনা হাসিয়ে জিজ্ঞাসা করিল, আমার মেজদিও না? দ্বিজদাস বলিল, না, আপনার মেজদিও না। ভয়ানক বদরাগী বুঝি? না, তাও না। ইংরেজিতে যে অ্যারিস্টোক্রেট বলে একটা কথা আছে, আমার দাদা বোধ করি কোনো জন্মে তাঁদেরই রাজা ছিলেন, অন্তত আমার ধারণা তাই। বদরাগী কিনা জিজ্ঞাসা করছিলেন? কোন রকম রাগারাগি করবার তার অবকাশই হয় না। বন্দনা কহিল, দাদার উপর আপনার ভয়ানক ভক্তি না? দ্বিজদাস চুপ করিয়ে রহিল। খানিক পরে বলিল, ও কথার জবাব যদি কখনো সম্ভব হয় আপনাকে আরেকদিন দেব। বন্দনা সবিস্ময়ে কহিল, তার মানে? দ্বিজদাস ঈষৎ হাসিয়া বলিল, মানে যদি এখনই বলি, আরেকদিন জবাব দেবার প্রয়োজনই হবে না। আজ থাক। মস্ত লাইব্রেরি, যেমন মূল্যবান আলমারি, টেবিল, চেয়ার প্রভৃতি আসবাব, তেমনি সুশৃঙ্খলায় পরিপাটি করিয়া সাজানো। পল্লীগ্রামে এত বড় একটা বিরাট কাণ্ড দেখিয়ে বন্দনা আশ্চর্য হইয়া গেল। বোম্বাই শহরে এ বস্তুর অভাব নাই, সে তুলনায় এ হয়তো তেমন কিছু নয়, কিন্তু পল্লীগ্রামে বাস করিয়া কোনো একজনের নিছক নিজের জন্য এত অধিক সঞ্চয় সত্যই বিস্ময়ের ব্যাপার। জিজ্ঞাসা করিল, বাস্তবিক এত বই দাদা পড়েন নাকি? দ্বিজদাস বলিল, পড়েন এবং পড়েছেন। আলমারি বন্ধ নয়,
কোনো একটা বই খুলে দেখুন না, তার পড়ার চিহ্ন হয়তো চোখে পড়বে। বন্দনা বলিল, এত সময় পান কখন? দিনরাত শুধু এই করেন নাকি? দ্বিজু ঘাড় নাড়িয়ে কহিল, না, অন্তত আমি তো জানি নে। তাছাড়া আমাদের বিষয় সম্পত্তি ভীষণ কিছু একটা না হলেও নিতান্ত কমও নয়। তার কোথায় কি আছে এবং হচ্ছে সমস্ত দাদার চোখের ওপর। কেবল আজ বলে নয়, বাবা বেঁচে থাকতেও এই ব্যবস্থাই বরাবর আছে। সময় পাবার রহস্য আমিও ঠিক খুঁজে পাইনি। আপনার মতো আমার বিস্ময় কম নয়। তবে শুধু ভাবি যে জগতে মাঝে মাঝে দু একজন জন্মায় যারা সাধারণ মানুষের হিসাবের বাইরে। দাদা সেই জাতীয় জীব। আমাদের মতো হয়তো এদের কষ্ট করে পড়তেও হয় না, ছাপার অক্ষর চোখের মধ্যে দিয়ে আপনি গিয়ে মগজের ছাপ মেরে দেয়। কিন্তু দাদার কথা এখন থাক, আপনি তাকে এখনো চোখে দেখেননি। আমার মুখে একতরফ আলোচনা অতিশয়োক্তি মনে হতে পারে, কিন্তু আমার শুনতে খুব ভালোই লাগছে। কিন্তু কেবল ভালো লাগাটাই তো সব নয়। পৃথিবীতে আমরাও অত্যন্ত সাধারণ আরো 10 জন তো আছি। একটিমাত্র অসাধারণ ব্যক্তি যদি সমস্ত জায়গা জুড়ে বসে, আমরা যাই কোথা? ভগবান মুখটা তো কেবল পরের স্তবগাহিতেই দেননি। বন্দনা সহাস্যে কহিল, অর্থাৎ দাদাকে ছেড়ে এখন ছোট ভাইয়ের একটু স্তব গাইতে চান, এই তো? দ্বিজু হাসিল, কহিল, চাই তো বটে, কিন্তু সুযোগ পাই কোথায়? যারা পরিচিত তারা কান দেবে না। অচেনার কাছেই একটু গুনগুন করা চলে, কিন্তু সাহস পাইনি। ভয় হয়, অভ্যাসের অভাবে নিজের স্তব নিজের মুখে হয়তো বেঁধে বেঁধে যাবে। বন্দনা বলিল, না যেতেও পারে, চেষ্টা করে দেখুন। আমার বিশ্বাস পুরুষেরা এ বিদ্যায় আজন্ম সিদ্ধ। আর দেরি করবেন না, আরম্ভ করুন। দ্বিজু মাথা নাড়িয়ে কহিল, না, পেরে উঠব না। তার চেয়ে বরং নিরিবিলিতে বসে 2-4খানা বই দেখুন। আমি বৌদিকে পাঠিয়ে দিচ্ছি। এই বলি সে চলিয়ে যাইতে উদ্যত হইতেই বন্দনা জোর দিয়ে বলিয়ে উঠিল, বেশ তো আপনি। না, একলা ফেলে আমাকে যাবেন না। বই আমি অনেক পড়েছি, তার দরকার নেই। আপনি গল্প করুন, আমি শুনি। দ্বিজদেশ বলিল, তাহলে একটু সবুর করুন। আমি এক্ষুনি নিচে গিয়ে ঢের ভালো বক্তা পাঠিয়ে দিচ্ছি। বন্দনা বলিল, পাঠাবেন মেজ দিকে তো? তার দরকার নেই। তার বলবার যা কিছু ছিল চিঠিতেই শেষ হয়ে গেছে। সেগুলো সত্যি কিনা এখন তাই শুনতে চাই। দ্বিজদেশ বলিল, না, সত্যি নয়, অন্তত 12 আনা মিথ্যে। আচ্ছা, আপনি নাকি শীঘ্রই বিলেতে যাচ্ছেন? বন্দনা বুঝিল এই লোকটি নিজের প্রসঙ্গ আলোচনা করিতে চায় না এবং জিদ করার মতো ঘনিষ্ঠতা অশোভন হইবে। কহিল, বাবার ইচ্ছে তাই। স্কুলের বিদ্যাটা তিনি সেখানে গিয়ে শেষ করতে বলেন। আপনিও কেন চলুন না? দ্বিজদেশ বলিল, আমার নিজের আপত্তি নেই, কিন্তু টাকা পাবো কোথায়? সেখানে ছেলে পড়িও চলবে না, এবং এত ভার বৌদির ওপরেও চাপাতে পারবো না। এ আশা বৃথা। শুনিয়া বন্দনা হাসিল, কহিল, দ্বিজু বাবু, এ আপনার রাগের কথা। নইলে যে অর্থ আপনাদের আছে তাতে শুধু নিজে নয়, ইচ্ছে করলে এ গ্রামের অর্ধেক লোককেই সঙ্গে নিয়ে যেতে পারেন। বেশ, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনি যাবার জন্য প্রস্তুত হন।
দ্বিজু কহিল, সে ব্যবস্থা হবার নয়। টাকা প্রচুর আছে সত্যি, কিন্তু সেসব দাদার, আমার নয়। আমি দয়ার উপর আছি বললেও অত্যুক্তি হয় না। বন্দনা পুনরায় হাসিবার চেষ্টা করিয়া কহিল, অত্যুক্তি যে কি এবং কোনটা সে আমিও বুঝি, কিন্তু এও রাগের কথা। মেজদির চিঠিতে একবার শুনেছিলুম যে সম্পত্তি আপনি নিজে অর্জন করেননি সে নিতে আপনি অনিচ্ছুক। এ কথা কি ঠিক নয়? দ্বিজদাস বলিল, কিন্তু যদি ঠিকও হয় সে মানুষের ধর্মবুদ্ধির কথা, রাগের নয়। কিন্তু এই সমস্ত কারণ নয়। সমস্ত কারণটা কি শুনতে পাইনি? দ্বিজদাস চুপ করিয়া রহিল। বন্দনা ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, আমি স্বভাবত এত কৌতূহলী নই, এবং আমার এই আগ্রহ যে সৃষ্টি ছাড়া আতিশয্য সে বোধ আমারও আছে। কিন্তু বোধ থাকলেই সংসারের সব প্রয়োজন মেটে না, অভাব হাঁ করে চেয়ে থাকে। আপনার কথা আমি এত বেশি শুনেছি যে আপনি প্রথম যখন ঘরে ঢুকলেন অপরিচিত বলে আপনাকে মনেই হলো না, যেন কতবার দেখেছি এমনি সহজেই চিনতে পারলো। মেজদিকে এত কথা বলতে পেরেছেন আর আমাকে পারেন না। আর কিছু না হোক, তার মতো আমিও তো একজন আত্মীয়। কথা শুনিয়া দ্বিজু অবাক হইয়া গেল এবং অকস্মাৎ সমস্ত ব্যাপারটা মনে পড়িয়ে সংকোচ ও বিস্ময়ের অবধি রহিল না। সম্পূর্ণ অচেনা বয়স্কা কন্যার সহিত নির্জনে এইভাবে আলাপ করার ইতিহাস এই প্রথম। দেয়ালে ঘড়ির দিকে চাহিয়ে দেখিল 1 ঘণ্টারও উপর কাটিয়ে গেছে। ইতিমধ্যে নিচে কেহ যদি তাহাদের খুঁজিয়া থাকে, এ বাটিতে তাহার জবাব যে কি সে ভাবিয়া পাইল না। হঠাৎ দাদা বাড়ি ফিরিয়েছেন, হয়তো মায়ের আহ্নিক সারা হইয়াছে। হঠাৎ সমস্ত দেহ মন তাহার ব্যাকুল হইয়া যেন এক মুহূর্তেই সিঁড়ির দিকে ছুটিয়া গেল, কিন্তু কিছুই করিতে না পারিয়া তেমনি স্তব্ধ হইয়া বসিয়া রহিল। কই, বললেন না? বলুন। দ্বিজুর চমক ভাঙিল, কহিল, যদি বলি আপনাকেই প্রথম বলবো। বৌদিকে আজও বলিনি। সে বোঝাপড়া তিনি করবেন, আমি কিন্তু না শুনে। বলা যে উচিত নয় এ সম্বন্ধে দ্বিজুর সংশয় ছিল না, কিন্তু অনুরোধ উপেক্ষা করারও তাহার শক্তি রহিল না। হতবুদ্ধির মতো মিনিট খানিক চাহিয়া থাকিয়া কহিল, বাবা আমাকে বস্তুত কিছুই দিয়ে যাননি। বন্দনা চমকিয়া উঠিল। ইস, মিছে কথা, এ হতেই পারে না। প্রত্যুত্তরে দ্বিজু মাথা নাড়িয়ে শুধু জানাইল, পারে। কিন্তু তার কারণ? বাবার বোধহয় ধারণা জন্মেছিল আমাকে দিলে সম্পত্তি তার নষ্ট হয়ে যেতে পারে। এ ধারণার কোনো সত্যিকার হেতু ছিল? ছিল। আমাকে বাঁচাবার জন্য একবার তার বহু টাকা নষ্ট হয়ে গেছে। বন্দনার মনে পড়িল এই ধরনের একটা ইঙ্গিত একবার সতীর চিঠির মধ্যে ছিল। জিজ্ঞাসা করিল, বাবা উইল করে গেছেন? দ্বিজদাস কহিল, এ শুধু দাদাই জানেন। তিনি বলেন না। বন্দনা নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবু রক্ষে? আমি ভেবেছি বুঝি তিনি সত্যি উইল করে আপনাকে বঞ্চিত করে গেছেন। দ্বিজদাস কহিল, তার নিজের ইচ্ছের অভাব ছিল না, কিন্তু মনে হয় দাদা করতে দেননি। দাদা করতে দেননি? আশ্চর্য। দ্বিজু হাসিয়া বলিল,
দাদাকে জানলে আর আশ্চর্য মনে হবে না। সন্ধে হয়ে গেছে, ঘরে তখনও চাকরে আলো দিয়ে যায়নি। আমি পাশের ঘরে একটা বই খুঁজছিলাম, হঠাৎ বাবার কথা কানে গেল। দাদা বললেন না। বাবা জিদ করতে লাগলেন, না কেন বিপ্রদাস? আমার পিতামহকালের সম্পত্তি আমি নষ্ট হতে দিতে পারবো না, পরলোকে থেকেও আমি শান্তি পাবো না বিপ্রদাস। তবুও দাদা জবাব দিলেন, না, সে কোনো মতেই হতে পারে না। বাবা বললেন, তবু তোমারই হাতেই আমি সমস্ত রেখে গেলাম, যদি ভালো মনে করো দিও, যদি না মনে করতে পারো তাকে দিও না। এর পরেও বাবা 2-3 বছর বেঁচে ছিলেন, কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি তার মত পরিবর্তন করেননি। বন্দনা মৃদুকণ্ঠে প্রশ্ন করিল, এ কথা আর কেউ জানে? কেউ না, শুধু আমি জানি, লুকিয়ে শুনেছিলাম বলে। বন্দনা বহুক্ষণ নীরবে থাকিয়ে অস্ফুটে কহিল, সত্যই আপনার দাদা অসাধারণ মানুষ। দ্বিজদা শান্তভাবে শুধু বলিল, হ্যাঁ, কিন্তু এখন আমি নিচে যাই, আমার অনেক বিলম্ব হয়ে গেছে। আপনি বসে বসে বই পড়ুন, যতক্ষণ না ডাক পড়ে। বন্দনা হাসিয়া কহিল, এখন বই পড়বার রুচি নেই, চলুন আমিও যাই। অন্তত 8-10 দিন তো এখানে আছি, বই পড়বার অনেক সময় পাব। দ্বিজদাস চলিতে উদ্যত হইয়াছিল, থমকিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনার বাবার সঙ্গে আজ কলকাতা যাবেন না? না, তার ফেরবার পথে বোম্বাইয়ে চলে যাব। দ্বিজদাস কহিল, বরঞ্চ আমি বলি, তার ফেরবার পথেই আপনি কিছুদিন এখানে থেকে যাবেন। বন্দনা কহিল, প্রথমে সেই ইচ্ছেই ছিল, কিন্তু এখন দেখছি তাতে ঢের অসুবিধে, আমাকে পৌঁছে দেবার কেউ নেই। কিন্তু আপনি যদি রাজি হন, আপনার পরামর্শই শুনি। কিন্তু আমি তো তখন থাকবো না, এই সোমবারে মাকে নিয়ে কৈলাস তীর্থে যাত্রা করব। বন্দনার 2 চক্ষু আনন্দে ও উৎসাহে উজ্জ্বল হইয়া উঠিল। কৈলাসে যাবেন? শুনেছি সে নাকি এক পরমাশ্চর্য বস্তু। সঙ্গে আপনাদের আর কে যাবেন? ঠিক জানি নে, বোধ হয় আরো কেউ কেউ যাবেন। বন্দনা কহিল, আমাকে সঙ্গে নেবেন? দ্বিজদাস চুপ করিয়া রহিল। বন্দনা ক্ষুণ্ণ অভিমানের কণ্ঠে জোর করিয়া হাসিবার চেষ্টা করিয়া বলিল, আর এই জন্যই বুঝি ঠিক সেই সময়ে আমাকে এখানে এসে থাকবার সুপরামর্শ দিচ্ছেন? দ্বিজদাস তাহার মুখের পানে চোখ তুলিয়া শান্তভাবে কহিল, সত্যি এই জন্যই পরামর্শ দিয়েছি। বৌদি এত কথা লিখেছেন, কেবল এই খবরটি দেননি যে আমাদের এটা কত বড় গোঁড়া হিন্দুর বাড়ি। এর আচার বিচারের কঠোরতার কোনো আভাস চিঠিতে পাননি? বন্দনা মাথা নাড়িয়ে কহিল, না না, আশ্চর্য। একটুখানি থামিয়ে দ্বিজদাস বলিল, একা আমি ছাড়া আপনার ছোঁয়া জল পর্যন্ত খাবার লোক এ বাড়িতে কেউ নেই। কিন্তু দাদা? না। মেজদি? না, তিনিও না। আমরা চলে গেলে তবুও হয়তো 2 দিন এখানে থাকতে পারেন, কিন্তু মা থাকতে একটা দিনও আপনার এ বাড়িতে থাকা চলে না। বন্দনার মুখ ফ্যাকাশে হইয়া গেল। সত্যি বলছেন? সত্যিই বলছি। ঠিক এমনি সময় নিচের সিঁড়ি হইতে সতীর ডাক শোনা গেল, ঠাকুরপো, বন্দনা,
তোমরা দুটিতে করছো কি? যাচ্ছি বৌদি। দ্বিজদাস দ্রুত পদে প্রস্থান করিতে উদ্যত হইল। বন্দনা পাংশু মুখে চাপা কণ্ঠে শুধু কহিল, এত কথা আমি কিছুই জানতুম না। ধন্যবাদ। নমস্কার। বিপ্রদাস উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাবো। আজ এই পর্যন্ত। আগামী পর্বে আবার দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।